হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে মেজর হিস্ট্রি ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের এই মেজর হিস্ট্রি ক্লাসে তোমাদেরকে আমি পড়াবো যে তোমাদের অতি গুরুত্বপূর্ণ ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের কিছু প্রশ্ন আমি আজকে আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন নিয়ে। এবং তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের নাম্বার হলো 6295916282 এবং 7076398606 নাম্বার। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 999 রুপিস, কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু সেটা নিচ্ছি না। আমরা নিচ্ছি মাত্র 99 টাকা রেজিস্ট্রেশন ফিজ অনলি। তোমরা এই বছর পুরো ফ্রিতে আমাদের কাছে পড়ার সুযোগ পাচ্ছ 99 রুপিসদের রেজিস্ট্রেশনের বিনিময়ে। তার কারণ যেহেতু সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে আমরা প্রথম বছর শুরু করেছি, যার জন্য তোমাদেরকে কিন্তু ট্রাস্ট অর্জন করার জন্য, এই ট্রাস্টটুকু জেতার জন্য আমরা কিন্তু এই অফারটা দিচ্ছি। এবং তোমরা এই 99 টাকা রেজিস্ট্রেশন করেই পেয়ে যাচ্ছ সমস্ত নোটস এবং লাইভ ক্লাসেস, সাথে রেকর্ডেড ক্লাসও তোমরা পাচ্ছ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের প্রথমে আমি যে প্রশ্নটি আলোচনা করব, গিরনর কি, এ থেকে কি জানা যায়? গিরনর, গয়রস্যি বসনার দন্তান্ন বসনার, গিরনর কি, এর থেকে কি আমরা জানতে পারি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করছি। প্রথম প্রশ্ন দেখো, গিরনর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের কিন্তু একটি শিলালিপির নাম হচ্ছে গিরনর শিলালিপি। তো বলছে এতে কি আমরা জানতে পারি? বলছে এর থেকে জানা যায় যে গুজরাট, অবন্তী, মালব, মহারাষ্ট্র ও কোঙ্কণ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাহলে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কোন কোন জায়গা ছিল সেই সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে কিন্তু এই গিরনর আমাদের লিপি সম্পর্কে কিন্তু যথেষ্ট ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তাহলে গিরনর লিপি কি? তাহলে গিরনরটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের, যে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ছিল সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার একটা শিলালিপি। এবং এখান থেকে আমরা বিভিন্ন স্থান সম্পর্কে জানতে পারি, মানে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যে স্থানগুলো ছিল, বিশেষ করে আমরা গুজরাট, অবন্তী, মালব, মহারাষ্ট্র, কোঙ্কণ মৌর্য সাম্রাজ্যভুক্ত হয়েছিল বলে আমরা জানতে পারি কিন্তু এই গিরনর শিলালিপি থেকে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, যা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, গান্ধার শিল্প কি, এই নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, গান্ধার অঞ্চলে শিল্প নৈপুণ্য গড়ে ওঠে যে, মানে তাকে বলা হয় গান্ধার শিল্প। অর্থাৎ যে শিল্প নৈপুণ্য গড়ে উঠেছিল গান্ধার অঞ্চলে তাকে গান্ধার শিল্প বলা হয়েছে। কিন্তু এতটুকু লিখলে তো আর হবে না, তাহলে আমাদের কিন্তু এটা একটু ভালো করে লিখতে হবে। যেমন কি, বর্তমান পাকিস্তানের অন্তর্গত পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি জেলা নিয়ে গঠিত ছিল কিন্তু এই গান্ধার রাজ্য, বা প্রাচীন ভারতের গান্ধার রাজ্যটার কথা আমরা বলতে পারি, যার রাজধানী ছিল তক্ষশিলা। এই অঞ্চলে কুষাণ আমলে ভারতীয় বিষয়বস্তু ও মধ্য এশিয়ার বিভিন্ন উপাদানের থেকে এক নতুন শিল্পশৈলীর উদ্ভব ঘটেছিল, যা কিন্তু গান্ধার শিল্প নামে পরিচিত। আবারও বলছি, বর্তমান পাকিস্তানের অন্তর্গত পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি জেলা নিয়ে গঠিত ছিল প্রাচীন ভারতের গান্ধার রাজ্য, যার রাজধানী ছিল তক্ষশিলা। এই অঞ্চলে কুষাণ আমলে ভারতীয় বিষয়বস্তু ও মধ্য এশিয়ার বিভিন্ন উপাদানের থেকে এক নতুন শিল্পশৈলীর আবির্ভাব হয়েছিল, যাকে বলা হয় গান্ধার শিল্প। এবং এই শিল্পকলার প্রচুর নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায়, যদি পরীক্ষায় জিজ্ঞেস করে 2 নম্বরের জন্য যে গান্ধার শিল্পকলার নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে, তাহলে বলতে হবে পেশোয়ার, কাবুল, কাশ্মীর, জালালাবাদ, হাড্ডা, বামিয়ান, তোমার সোয়াট উপত্যকা প্রভৃতি স্থানে কিন্তু গান্ধার শিল্পের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। তাহলে প্রথম প্রশ্ন আলোচনা করলাম গিরনর কি, এখান থেকে আমরা কি জানতে পারি। দ্বিতীয় প্রশ্ন আলোচনা করলাম গান্ধার শিল্প কি। তৃতীয় প্রশ্ন আলোচনা হলো যে গান্ধার শিল্পের নিদর্শন কোন কোন স্থানে পাওয়া গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, তোমরা লিখে নিতে পারো যে গান্ধার শিল্প কখন চরম উৎকর্ষ দেখা দেয়। গান্ধার শিল্পে কখন চরম উৎকর্ষ দেখা দেয়, এই শিল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অনলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বলেনি গান্ধার শিল্পের সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো লিখতে। তোমাদের 5 নম্বরের জন্য গান্ধার শিল্পের বৈশিষ্ট্য অথবা 10 নম্বরের জন্য গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি পরে পড়াবো তোমাদেরকে। কিন্তু আজকে যেহেতু ইউনিট নাম্বার 1 থেকে আমি 2 মার্কসের 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো বলেছি, তো আজকের ক্লাসটা আমাদের গান্ধার শিল্প সম্পর্কে ডিটেলস আলোচনা করবো না, এবং পরবর্তী ক্লাসে আমি গান্ধার শিল্পের উপরে কিন্তু ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো স্টুডেন্টস, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 6295916282
মাত্র 99 টাকা রেজিস্ট্রেশন করে তোমরা ফ্রিতে 6 মাস ক্লাস করতে পারবে, নোটস পত্র পাবে সম্পূর্ণ পিডিএফ আকারে, এবং তোমাদের সিলেবাসের উপরে পড়ানো হবে। শুধুমাত্র হিস্ট্রি নয়, বিভিন্ন সাবজেক্টের মেজর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। চলো শুরু করছি পরবর্তী প্রশ্ন। গান্ধার শিল্পে কখন চরম উৎকর্ষ দেখা দেয়? এই শিল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? দেখো, কনিষ্কের আমলে, যে কুষাণ সম্রাট ছিল কনিষ্ক, সেই কনিষ্কের আমলে কিন্তু গান্ধার শিল্পের চরম বিকাশ বা উৎকর্ষ সাধিত হয়েছিল। এবং এই শিল্পের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল? তাহলে বলতে হবে এই শিল্পের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ভারতীয়, গ্রিক, রোমান, ইরানি প্রভৃতি শিল্পরীতির সংমিশ্রণে তৈরি এক নতুন শিল্পকলা। আবারও বলছি, কনিষ্কের আমলে গান্ধার শিল্পের চরম উৎকর্ষ ঘটেছিল, এবং এই শিল্পের উল্লেখযোগ্য যদি বৈশিষ্ট্য বলা হয় তাহলে ভারতীয়, গ্রিক, রোমান এবং ইরানি, এই যে এতগুলো দেশের শিল্পকলার সমন্বয়ে গড়ে ওঠা ভারতীয় একটা শিল্প, নতুন শিল্পশৈলী ছিল কিন্তু এই গান্ধার শিল্প। এই গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য হলো এটাই, যে গ্রিক, রোমান, ভারতীয় এবং ইরানি শিল্পরীতির সমন্বয়ে গঠিত ছিল গান্ধার শিল্প। আশা করি বুঝতে পেরেছ। আমি পরবর্তী প্রশ্ন তোমাদের সঙ্গে চলে যাব, বা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্নটা হলো, এক সেকেন্ড জাস্ট। পরবর্তী প্রশ্ন, মেগাস্তিনিস কে ছিলেন? তিনি কখন ভারতে আসেন? মেগাস্তিনিস কে ছিলেন? তিনি কখন ভারতে আসেন? দেখো, মেগাস্তিনিস গ্রিক বীর ছিল, সেলুকাসের দূত, যিনি ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কিন্তু ছিলেন মেগাস্তিনিস। প্রাচীন ভারতের ইতিহাস জানতে তার পুস্তকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি কখন ভারতে আসেন? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। তাহলে তিনি কার শাসনকালে ভারতে এসেছিলেন? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কিন্তু তিনি ভারতে এসেছিলেন। তো আশা করি বুঝতে পেরেছ বিষয়টি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা কিন্তু এতটুকুই তোমাদের থাকছে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, কারণ আজকে আমি বলেছিলাম তোমাদের মাত্র 5টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সেই 5টা প্রশ্ন আজকে আলোচনা হলো। খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী প্রশ্নগুলো যেগুলো আছে 2 নম্বরের, সেই পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা যারা পেইড ব্যাচে রয়েছো, লিখিত আকারে একদম সম্পূর্ণ পিডিএফ ভিত্তিক কিন্তু টাইপিং করা সম্পূর্ণ নোটস কিন্তু তোমরা পাবে। তো সময় নষ্ট করো না, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলসটা দেওয়া আছে। তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও, আমাদের প্রতিটা সাবজেক্টের স্পেশাল টিচার রয়েছে। তুমি যে কোনো সাবজেক্টের মেজর পড়তে চাও না কেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো যে সেই সাবজেক্টটা এখানে পড়ানো হয় কি হয় না। তো যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো। মাত্র 99 টাকার বিনিময়ে যদি তোমরা অনলাইনে পড়তে চাও, রেজিস্ট্রেশন করতে চাও, তাহলে এক্ষুনি যোগাযোগ করো আমাদের সঙ্গে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।